আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অতি জনপ্রিয় গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম ঝি। বংশে 7 পুরুষে কেহ চাকরি করে নাই, তাই প্রথম চাকরি পাইয়া ভয় হইয়াছিল। না জানি কত লাঞ্ছনা গঞ্জনাই ভাগ্যে আছে। মার্চেন্ট অফিসে কেরানির চাকরি, যাহার চেষ্টায় ও সুপারিশে চাকরি পাইয়াছিলাম, তিনি আপিসের বড়বাবু, আমার পিতৃবন্ধু, নাম গণপতি সরকার। ভেলকি টেলকি দেখাইতে পারিতেন কিনা বলিতে পারি না, কিন্তু তাহার চেষ্টায় সহজেই চাকরি জুটিয়াছিল। এমনকি আমাকে কর্তৃপক্ষের সহিত দেখা সাক্ষাৎ করিতে হয় নাই। গণপতিবাবুর চেহারাটি ছিল তাহার পাকানো উড়ানি চাদরের মতোই, ধোপ দুরস্ত এবং শীর্ণ নমনীয়তাই বঙ্কিম। তাহাকে নিংড়াইলে এক বিন্দু রস বাহির হইবে এমন সন্দেহ কাহারও হইত না। ক্রমশ জানিতে পারিয়াছিলাম তিনি বিলক্ষণ রসিক লোক, কিন্তু তাহার সরসতা সিসকে চোরের মতো এমন অলক্ষ্যে যাতায়াত করিত যে সহসা ধরা পড়িত না। তাহার একটি মুদ্রাদোষ ছিল। কথা বলিবার পর তিনি মাঝে মাঝে মুখের বাম ভাগে এক প্রকার ভঙ্গি করিতেন, তাহাতে তাহার অধরষ্ঠের প্রান্ত হইতে চোখের কোণ পর্যন্ত গালের উপর একটি অর্ধচন্দ্রাকৃতি খাজ পড়িয়া যাইত। এই ভঙ্গিটাকে হাসিও বলা যায় না, মুখ বিকৃতি বলিলেও ঠিক হয় না। যেদিন প্রথম আপিস করিতে গেলাম, গণপতিবাবু আমার সাজ পোশাক পর্যবেক্ষণ করিয়া বলিলেন, আর সব ঠিক আছে, কিন্তু লপেটা চলবে না। কাল থেকে শু পরে আসবে। চলো, তোমাকে বড় সাহেবের সঙ্গে দেখা করিয়ে আনি। সাহেবের সামনে বেশি কথা কইবে না। তিনি যদি রসিকতা করেন, বিনীতভাবে মুস্কি হাসবে। বলিয়া তিনি গালের ভঙ্গি করিলেন। বেশ ভয়ে ভয়েই সাহেবের সম্মুখীন হইলাম। তাহার খাস কামরায় প্রবেশ করিয়া কিন্তু একেবারে অবাক হইয়া গেলাম। সাহেব মোটেই নয়, ঘোরতর কালা আদমি। চণ্ডীর মহিষাসুরকে জলজ্যান্ত নরমূর্তিতে কল্পনা করিলে ইহার চেহারা খানা অনেকটা আন্দাজ করা যায়। বেটে মোটা, গজস্কন্ধ, চক্ষু দুটি কুচের মতো লাল। তাহার উপর বিলাতি পোশাক পরিয়া অপূর্ব খোলতাই হইয়াছে। বয়স অনুমান করা কঠিন, তবে 40-এর নিচেই। প্রকাণ্ড টেবিলের সম্মুখে বসিয়া এক মুখ পান চিবাইতেছেন এবং দেশলাইয়ের কাঠি দিয়া দাঁত খুঁটিতেছেন। পরে জানিতে পারিয়াছিলাম মিস্টার ঘনশ্যাম ঘোষ একজন অতি তুখর ও কর্মনিপুণ ব্যবসায়ী। বছরে 2 বিলাত যান। সেখানে কোম্পানির বিলাতি কর্তৃপক্ষ তাহার কথাই ওঠে বসে। বস্তুত বিলাতি সৌদাগরি আপিসে একজন বাঙালির এমন অখণ্ড প্রতাপ আর কখনো দেখা যায় নাই। আমার সহিত প্রথম সাক্ষাতেই এমন ব্যবহার করিলেন যে একেবারে মুগ্ধ হইয়া গেলাম। ভয় তো দূর হইলই, ইনি যে একজন অত্যন্ত কদাকার ব্যক্তি এ কথাও আর মনে রহিল না। কথার অমায়িকতায় মুহূর্তের মধ্যে আমাকে বশীভূত করিয়া ফেলিলেন। এই যে বড়বাবু, এটি বুঝি আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট? বেশ বেশ, দাঁড়িয়ে রইলে কেন হে, বসো। বড়বাবু, আপনি আপনার কাজে যান না, বিয়ে করেছ? বেশ বেশ, আরে তোমাদেরই তো বয়স, এখন চাকরি হলো, আর কি, মন লাগিয়ে কাজ করবে, ব্যাস। দেখতে দেখতে উন্নতি। আমার আপিসে কাজের লোক পড়ে থাকে না। নাও পান খাও,
আরে লজ্জা কিসের? তোমরা হলে ইয়ং ব্লাড, নতুন বিয়ে করেছো, পান খাও, তা কি আর আমি জানি না? আমার আপিসে ডিসিপ্লিনের অত কড়াকড়ি নেই। নাও নাও, হে হে হে। তারপর সুখ স্বপ্নের মতো দিনগুলি কাটিতে লাগিল। চাকরি যে এত মধুর তাহা কোনো দিন কল্পনা করি নাই। কাজকর্ম এমন কিছু নয়, একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন লোক 2 ঘন্টার মধ্যে সমস্ত দিনের কাজ শেষ করিয়া ফেলিতে পারে। তারপর অখণ্ড অবসর সমবয়স্ক সহকর্মীদের সঙ্গে গল্প গুজব, বারান্দায় গিয়া সিগারেট টানা কর্তা প্রায়ই ডাকিয়া পাঠান। তাহার সামনে চেয়ারে গিয়া বসি, তিনি পান দেন, খাই। কখনো বাড়ি হইতে ভালো পান সাজাইয়া লইয়া গিয়া তাহাকে দিই, তিনি খুশি হইয়া খুব রঙ্গতামাশা করেন। কখনো বা রাত্রির কথা জিজ্ঞাসা করেন। তাহার হাসি তামাশা একটু আদি রস ঘেঁষা হইলেও ভারী উপাদেয়। বস্তুত তিনি যে অত্যন্ত নিরহংকার অমায়িক প্রকৃতির মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ রহিল না। গণপতিবাবু কিন্তু মাঝে মাঝে আমাকে সতর্ক করিয়া দিতেন, ওহে বাবাজি, একটু সামলে চলো, কর্তা তোমাকে ভালো নজরে দেখছেন, খুবই আনন্দের কথা, কিন্তু যতটা রয় সয় ততটাই ভালো। আশকারা পেয়ে যেন বাড়াবাড়ি করে ফেলো না, নিজের পজিশন বুঝে চলো। কর্তা লোক খারাপ নয়, কিন্তু কথাই বলে বড়র প্রীতি বালির বাদ। লক্ষ্য করিয়াছিলাম তিনি কর্তার সহিত প্রভু ভৃত্যের সম্বন্ধ একেবারে খাঁটি রাখিয়াছিলেন। কর্তা তাহার সহিত হাসি পরিহাস করিতেন, কিন্তু তিনি বিনীতভাবে মুচকি মুচকি হাসি ছাড়া আর কোনোই উত্তর দিতেন না। মাস 3 কাটিবার পর একদিন দুপুরবেলা অবকাশের সময় কর্তার ঘরে গিয়াছি। ঘরে পা দিয়াই কেমন যেন অস্বস্তি বোধ করিলাম। কর্তা নিজের চেয়ারে ঘাড় গুজিয়া বসিয়াছিলেন। আমার সাড়া পাইয়া চোখ তুলিলেন। তাহার চোখ দেখিয়া থমকিয়া গেলাম। জবা ফুলের মতো লাল চোখে আমাকে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া কর্কশ কণ্ঠে বলিয়া উঠিলেন, কি চাও? এ ঘরে তোমার কি দরকার? তাহার এরূপ কণ্ঠস্বর কখনো শুনি নাই। থতমত খাইয়া গেলাম, আজ্ঞে আমি। তিনি লাফাইয়া উঠিয়া গর্জন করিলেন, পান চিবুতে চিবুতে পাঞ্জাবি উড়িয়ে আপিস করতে এসেছো? ছোকরা, এটা তোমার শ্বশুর বাড়ি পেয়েছো বটে, গায়ে ফু দিয়ে ইয়ারকি মেরে বেড়াবার জন্য আমি তোমাকে মাইনে দিই। যাও, টুলে বসে কাজ করোগে। তোমার মতো পুষ্কে কেরানি খবর না দিয়ে আমার ঘরে ঢোকে কোন সাহসে? ফের যদি এরকম বেচাল দেখি, দূর করে দেব। হোঁচট খাইতে খাইতে ঘর হইতে বাহির হইয়া আসিলাম। এ কি হইল? নিঃসাড়ে নিজের জায়গায় গিয়ে বসিলাম। অভিভূতের মতো 8 ঘন্টা কাটিয়া গেল। আমি নূতন লোক, তাই বড়বাবুর পাশেই আমার আসন। চোখ তুলিয়া দেখিলাম তিনি গভীর মনোসংযোগে খসখস করিয়া লিখিয়া চলিয়াছেন, আর সকলে নিজ নিজ কাজে মগ্ন, কেহ মাথা তুলিতেছে না। আমি কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম, কি হয়েছে কাকাবাবু? তিনি লেখা হইতে চোখ না তুলিয়াই চাপা গলায় বলিলেন, কাজ করো, কাজ করো। সেদিন সন্ধ্যার পর গণপতিবাবুর বাসায় গেলাম। তক্তপোষের উপর বসিয়া তিনি তামাক খাইতেছিলেন। সদয় কণ্ঠে বলিলেন, এসো বাবাজি। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। লজ্জায় ধিক্কারে মুখ দিয়া কথা বাহির হইল না। শেষে অতি কষ্টে বলিলাম, কি হয়েছে আমায় বলুন, আমার কি কোনো দোষ হয়েছে? তিনি বলিলেন, না, তোমার আর দোষ কি? তবে বলেছিলুম বড়র প্রীতি বালির বাদ। এর মধ্যে কোনো কথা আছে, আপনি আমাকে সব খুলে বলুন কাকাবাবু। তিনি কিছুক্ষণ এক মনে ধূমপান করিলেন। খুলে বলবার মতো কথা নয় বাবাজি। না,
আপনাকে বলতেই হবে কেন উনি আজ আমার সঙ্গে অমন ব্যবহার করলেন। তিনি দীর্ঘকাল নীরব হইয়া বসিয়া রহিলেন, কেবল তাহার গালে মাঝে মাঝে খাজ পড়িতে লাগিল। বলুন কাকাবাবু। তুমি ছেলের মতো, তোমার কাছে বলতে সংকোচ হয়। আসল কথা ঝি বলিয়াই তিনি চুপ করিলেন। তাহার গালে একটা বড় রকমের খাজ পড়িল। কিন্তু ঝি কথাটা ঠিক শুনিয়াছি কিনা বুঝিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, কি বললেন ঝি? গণপতিবাবু ঊর্ধ্ব দিকে তাকাইয়া বলিলেন, হ্যাঁ, কদিন থেকে বড় সাহেবের মন ভালো যাচ্ছে না। আয়া, জানো আয়া, যেসব ঝি সাহেবদের ছেলে মানুষ করে, আমাদের বড় সাহেবের ছেলের আয়া হপ্তাখানেক হলো চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। মাথা গুলাইয়া গেল। গণপতিবাবু এসব আবল তাবল কি বলিতেছেন? বুদ্ধিভ্রষ্টের মতো বলিলাম, কিন্তু কিন্তু কিছু বুঝতে পারছি না। গণপতিবাবু তখন বুঝাইয়া দিলেন। স্পষ্ট কথায় অবশ্য কিছুই বলিলেন না, কিন্তু ভাবে ভঙ্গিতে, অর্থপূর্ণ ভ্রুবিলাসে, সময়োচিত নীরবতায় এবং গালের বিচিত্র ভঙ্গি দ্বারা সমস্তই ব্যক্ত করিয়া দিলেন। সংক্ষেপে ব্যাপারে আমাদের বড় সাহেব বছর 3 আগে বিপত্নিক হন। তাহার পত্নী একটি পুত্র প্রসব করিয়া সুতিকা গৃহেই মারা যান। তারপর হইতে শিশুকে লালন পালন করিবার জন্য ঝি অর্থাৎ আয়া রাখা হয়। সেই ব্যবস্থাই এখন পর্যন্ত চলিয়া আসিতেছে। ঘনশ্যামবাবু অত্যন্ত যত্ন সহকারে ঝি নির্বাচন করিয়া থাকেন, কিন্তু কোনো কারণে ঝি মনের মতো না হইলে কিংবা ছাড়িয়া গেলে সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ হইয়া যায়। এমনকি তাহার স্বভাবই একেবারে বদলাইয়া যায়। গত কয়েক মাস একটি খ্রিস্টান যুবতী কাজ করিতেছিল, কিন্তু সে হঠাৎ বিবাহ করিবার অজুহাতে কাজ ছাড়িয়া চলিয়া গিয়াছে। অথচ মনের মতো নূতন ঝি পাওয়া যাইতেছে না। তাই এই অনর্থ। থ হইয়া বসিয়া রহিলাম। এও কি সম্ভব? এই কারণে মানুষের চরিত্রে এমন পরিবর্তন ঘটিতে পারে? কিন্তু গণপতিবাবু তো গুল মারিবার লোক নহেন। তবু এক সংশয় মনে জাগিতে লাগিল। বলিলাম, কিন্তু উনি আবার বিয়ে করেন না কেন? এ প্রশ্নের সদুত্তর গণপতিবাবু দিলেন। ঘনশ্যামবাবুর শ্বশুর অদ্যাপি জীবিত। তিনি পশ্চিমবঙ্গের একজন প্রকাণ্ড জমিদার। তাহার সন্তান সন্ততি কেহ জীবিত নাই। এই দহিত্রই অর্থাৎ ঘনশ্যামবাবুর পুত্রই তাহার উত্তরাধিকারী। কিন্তু শ্বশুর মহাশয় জানাইয়া দিয়াছেন যে জামাতা বাবাজি যদি পুনরায় বিবাহ করেন, তাহা হইলে তিনি তাহার সম্পত্তি দেবোত্তর করিয়া এক দূর সম্পর্কের ভাগিনেয়কে সেবায়েত্রে নিযুক্ত করিবেন। সমস্তই পরিষ্কার হইয়া গেল। তবু একটা গোলচোখ রুদ্ধশ্বাস বিস্ময় মনকে আবিষ্ট করিয়া রাখিল। এমন সব ব্যাপার যে দুনিয়ায় ঘটিয়া থাকে, তাহার অভিজ্ঞতা তখন একেবারেই ছিল না। তারপর 5-6 দিন কাটিল। আপিসে যতক্ষণ থাকি কাটা হইয়া থাকি। কি জানি কখন আবার মাথার উপর হুড়মুড় শব্দে আকাশ ভাঙ্গিয়া পড়িবে। ইতিমধ্যেই 2-3 জন সহকর্মীর সামান্য ত্রুটির জন্য অশেষ লাঞ্ছনা হইয়া গিয়াছে। চাকরি যে কি বস্তু তাহা হাড়ে হাড়ে বুঝিতে আরম্ভ করিয়াছি। সেদিন আপিসে গিয়া সবেমাত্র নিজের আসনে বসিয়াছি। আর্দালি আসিয়া খবর দিল, বড় সাহেব তলব করিয়াছেন। প্লীহা চমকায়া উঠিল। এই রে, না জানি কোথায় কি ভুল করিয়া বসিয়াছি, আজ আর রক্ষা নাই। ফাঁসির আসামির মতো কর্তার ঘরে গিয়া ঢুকিলাম। তিনি নিজের চেয়ারে বসিয়া হেঁট মুখে দেরাজ হইতে কি একটা বাহির করিতেছিলেন। মুখ না তুলিয়া প্রফুল্ল কণ্ঠে বলিয়া উঠিলেন, এই যে শৈলেন, লখনৌ থেকে ভালো জর্দা নিয়েছি,
দেখো দেখি খেয়ে, মুক্ত ভস্য মেশানো জর্দা, হে বড় গরম জিনিস, হে হে হে। 1.5 ঘণ্টা ধরিয়া এইভাবে চলিল, যেন এ মানুষ সে মানুষই নয়। ইনি যে কাহারও সহিত রূঢ় ব্যবহার করিতে পারেন তাহা কল্পনা করাও কঠিন। কোথায় সে ক্ষুধিত ব্যাঘ্রের মতো হিংস্র দৃষ্টি, কোথায় সে কর্কশ দুঃসহ গলার আওয়াজ। তিনি আবার আমাকে তাহার সহৃদয়তার প্রবল প্লাবনে ভাসাইয়া লইয়া গেলেন। তিনি মন্দলোক এ কথা আর কিছুতেই ভাবিতে পারিলাম না। ফিরিয়া আসিয়া নিজের আসনে বসিতে বসিতে উত্তেজনা সংহত কণ্ঠে বলিলাম, কাকাবাবু, ব্যাপার কি? গণপতি বাবুর কলমে একগাছি চুল জড়াইয়া গিয়াছিল, সেটিকে নিভ হইতে সন্তর্পণে মুক্ত করিয়া তিনি অবিচলিতভাবে আবার লিখিতে আরম্ভ করিলেন। আমার দিকে মুখ না ফিরাইয়া ঘষা গলায় বলিলেন, ঝি পাওয়া গেছে, বলিয়া গালের ভঙ্গি করিলেন। সমাপ্ত। গল্প ঝি। কলমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে আমি রোজি।